যেটা অত্যন্ত অনুগত একটা মানুষকে প্রধানমন্ত্রী করলেন, যার নাম নওয়াবজাদা লিয়াকত আলী খান। পাকিস্তান তৈরিতে এই লিয়াকত আলী খানের কোনো অবদানই নাই। তিনি দিল্লিতে বসে বসে কয়েকটা বিবৃতি দিতেন, আর সরওয়ার্দী সাহেব সারা ভারতবর্ষে ঘুরে ঘুরে পাকিস্তানের বিরুদ্ধে জনমত কায়েম করেছিলেন, জনমত প্রতিষ্ঠিত করেছিলেন ভিতরে। আর সেইখানে হায়দ্রাবাদের অধিকাংশ প্রজারা হইল হিন্দু, তাই হিন্দু প্রজারা এখানে চরম বিদ্রোহ করতেছিল। দে এক্স্যাক্টলি দ্যাট দে ওয়ার ইন দ্য রেভিলিয়াস পজিশন। তারা থাকবেই না, তারা কখনো পাকিস্তানের সাথে যাবে না। ইউজ টু ফলো এন্ড দে হ্যাড ফলোড দ্য জেনেভা কনভেনশন and to save every Pakistani soldier who exactly surrendered to the Indian authority. এটা আমার জানতে হবে, এগুলো হিস্ট্রির পরিষ্কার এখানে ব্যাখ্যাটা আমাদের দিতে হবে। প্রশ্নটা সে করেছে মোল্লা মৌলবীরা যদি পাকিস্তান কায়েম না করতো। হ্যাঁ, আমরা তো 47 সালে স্বাধীন হয়েছি তার বক্তব্য অনুযায়ী। এই যে ইশতিয়াক বলেছে যে আমরা 1947 সালে স্বাধীন হয়েছি এবং এই মোল্লা মৌলবীরা পাকিস্তান কায়েম না করলে আমাদের আজকে কি হতো। তো মোল্লা মৌলবীরা পাকিস্তান কায়েম করেননি, মোল্লা মৌলবীরা পাকিস্তানের বিরোধিতা করেছেন, এটা হলো ঐতিহাসিক সত্যি। এবং আপনি কি জানেন জিনা সাহেব যিনি পাকিস্তান তৈরি করেছিলেন, তিনি মৌলানা সৈয়দ আবুল আলা মওদুদীর উপর্যুপরি পাকিস্তান বিরোধী, পাকিস্তান সৃষ্টির বিরুদ্ধে মন্তব্যে অতিষ্ঠ হইয়া ওনাকে বোম্বেতে ডেকেছিলেন যে হুজুর আপনি আসুন আমার সাথে এক কাপ কফি খান, আপনি এইভাবে যে পাকিস্তান বিরোধী বক্তব্য রাখছেন এটা ঠিক না, আগে আমার সাথে বসেন, আমি আপনার সঙ্গে কথা বলি এই বিষয়ে। এবং তিনি সরাসরি উর্দুতে বলেছিলেন। ওনার বাড়ি কিন্তু হায়দ্রাবাদের বুরহানপুরে। আপনারা বোধহয় জানেন যেখানে মুঘল সম্রাট আওরঙ্গজেব চিরনিদ্রায় শায়িত, সেই জায়গায় লোক হলেন সৈয়দ আবুল আলা মওদুদী, যিনি জামাতের প্রতিষ্ঠাতা। তিনি বলেছিলেন যে 750 সাল तमाम हिंदुस्तान में मुस्लिम हुकूमत कायम रखा तो पाकिस्तान क्या चीज है, पाकिस्तान क्या जरूरत है। এই ছিল ওনার বক্তব্য। तमाम हिंदुस्तान दारुल हार्ब है, আমরা সমস্ত হিন্দুস্তানকে যত হিন্দু আছে সব মুসলমান করে ফেলবে, ইমপ্র্যাকটিক্যাল কথা। তখনই জিনা সাহেব ওনাকে ডেকে দাওয়াত করে নিয়ে গিয়েছিলেন, কিন্তু মিস্টার জিনা ওনাকে কনভিন্স করতে পারেননি এবং সরাসরি বিরোধিতা করেছেন। যে মোল্লা মৌলবীরা বলেছেন পাকিস্তান কায়েম করেছে তৎকালীন মুসলিম লীগ এবং মুসলিম লীগের তৎকালীন প্রেসিডেন্ট যাকে বলা হয় কায়েদে আজম মোহাম্মদ আলী জিনা, এবং তাকে হেল্প করেছেন শক্তিশালী ভাবে মরহুম হুসেন শহীদ সরওয়ার্দী, যার কোনো মূল্যায়ন হয়নি জিন্না সাহেবের কাছে। And Mr. Sarwardi was competent enough to become the Prime Minister of Pakistan, but Jinnah declined his demand. Jinnah অত্যন্ত অনুগত একটা মানুষকে প্রধানমন্ত্রী করলেন, যার নাম নওয়াবজাদা লিয়াকত আলী খান। পাকিস্তান তৈরিতে এই লিয়াকত আলী খানের কোনো অবদানই নাই। তিনি দিল্লিতে বসে বসে কয়েকটা বিবৃতি দিতেন, আর সরওয়ার্দী সাহেব সারা ভারতবর্ষে ঘুরে ঘুরে পাকিস্তানের বিরুদ্ধে জনমত কায়েম করেছিলেন, জনমত প্রতিষ্ঠিত করেছিলেন। তার উত্তরটা দিলাম, সে বোধহয় নাই এবং ইশতিয়াক চলে গেছে। আর আরেকটা জিনিস এখানে উত্তর আমাকে আজকে দিতেই হবে, হাসিনা আপা, উপায় নাই। এখানে হায়দ্রাবাদ, জুনাগড় এন্ড কাশ্মীর সম্পর্কে আমার ভাই ব্যারিস্টার জিল্লুর রহমান বলে গেছেন। এইখানে আমি কিঞ্চিত কথা বলতে চাই। হ্যাঁ, হায়দ্রাবাদের নিজাম, লাস্ট নিজাম, হায়দ্রাবাদের শাসককে বলা হয় নিজাম। নিজাম মানে নিজামুল মুলক, মুলুকের মালিক, দেশের মালিক। হায়দ্রাবাদে অন্যান্য জায়গায় বলা হয় নওয়াব, কিং, মহারাজা, রাজা। হায়দ্রাবাদের টাইটেল হলো নিজাম, হায়দ্রাবাদের শাসকের। এবং হায়দ্রাবাদ হলো ভারতের যে 556টা প্রিন্সলি স্টেট আছে সেটার মধ্যে সবচেয়ে বড় হলো হায়দ্রাবাদ। সেকেন্ড হলো কাশ্মীর, আর জুনাগড় যেটা গুজরাটে অবস্থিত, এটার একটা স্টেটাস ছিল। আমি আসছি। হায়দ্রাবাদের নিজাম
মুসলমান শাসক, কিন্তু প্রজারা হলো অধিকাংশই হিন্দু, এবং এটা ভারতের পেটের ভিতর। যেখানে রেজলিউশনটা ছিল লর্ড মাউন্ট ব্যাটেনের, যে প্রিন্সলি স্টেট গুলা ইচ্ছা করলে ইন্ডিয়ান ইউনিয়ন টেরিটরিতে অথবা পাকিস্তান ইউনিয়ন টেরিটরিতে জয়েন করতে পারবে, অথবা নিজে স্বাধীন থাকতে পারবে। কিন্তু যেহেতু হায়দ্রাবাদ একেবারে ভারতের পেটের ভিতরে, আর সেইখানে হায়দ্রাবাদের অধিকাংশ প্রজারা হইল হিন্দু, তাই হিন্দু প্রজারা এখানে চরম বিদ্রোহ করতেছিল। দে এক্স্যাক্টলি দ্যাট দে ওয়ার ইন দ্য রেভিলিয়াস পজিশন। তারা থাকবেই না, তারা কখনো পাকিস্তানের সাথে যাবে না। হ্যাঁ, এটা সত্যি। উনি বলেছেন, আমাদের ভাই জিল্লুর ভাই বলেছেন যে হায়দ্রাবাদের যে শেষ নিজাম স্যার উসমান আলী ইয়ারজং আসিফ জা, উনি বলেও ছিলেন যে আমি কি পাকিস্তানে যাব না ভারতে যাব, এগুলো আমার দরকার নাই। পাকিস্তানে অ্যাক্সেস নেওয়া ওনার পক্ষে কঠিন ছিল, তাই উনি শেষমেশ বলেছিলেন যে আমি পাকিস্তানেও যাব না, হিন্দুস্তানেও থাকবো না। কিন্তু পরবর্তী সময় ওনাকে বলা হলো যে আপনি আলাদা থাকবেন, তাহলে পোর্ট কোথায় পাবেন? আমরা পোর্ট দিব না, ভারত জানিয়ে দিল। কাশ্মীরের লাস্ট মহারাজা স্যার হরি সিংকেও বলে দিল যে তখন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার প্যাটেল, উনি দুটি রাষ্ট্রের আপনার রাজাকেই বলে দিলেন, হায়দ্রাবাদের নিজামকেও বললেন, কাশ্মীরের মহারাজা হরি সিংকেও বললেন যে আপনার এটাও কাশ্মীরের ল্যান্ডলক, হায়দ্রাবাদের ল্যান্ডলক, আমরা কোনো পোর্ট দিব না। তাহলে দেশ চালাবেন কিভাবে সি পোর্ট না থাকলে? ইত্যাদি ইত্যাদি কারণে রিয়েলিটি বুঝতে পেরে তখন কাশ্মীরের মহারাজা চেষ্টা করেছেন। কাশ্মীরের মহারাজা বলছে আমিও স্বাধীন থাকবো, কিন্তু সম্ভব হয় নাই, বাস্তবতা তার ছিল না। এবং সেইখানে যে জিনিসটা হলো যে একজন পাকিস্তানের সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন, তার নাম ব্রিগেডিয়ার আকবর, পরে মেজর জেনারেল ছিলেন রাওয়ালপিন্ডি কনস্পিরেসিতে। মেজর জেনারেল থাকা অবস্থায় তার চাকরি যায়। তিনি কাশ্মীরে তার ট্রাইবাল লস্কর এবং তার রেজিমেন্টকে নিয়ে উনি দ্রুত যতটুকু এগুতে পারছিলেন সেটাই আজাদ কাশ্মীর। আর বাকিটা হইলো ইন্ডিয়ান কাশ্মীর, জম্মু এন্ড কাশ্মীর, বাকিটা ইন্ডিয়া। আর আরেকটা অংশ 62 এর যুদ্ধে চায়না নিয়ে গেছে, এটা নাম হলো আকসাই চীন। আকসাই চীন ভারতের অংশ, ভারতীয় অংশ যেটা, তারপরে পাকিস্তানের যে অংশ, এই তিনটা মিলে হলো আপনি কাশ্মীর। তো সুতরাং হায়দ্রাবাদের নিজাম যেটা করতে চাইলেন, পারলেন না। তখন ভারত দেখলো যে কোনোভাবেই যদি হায়দ্রাবাদ নিজাম যদি পাকিস্তানে অপশন দিয়ে বসে, তাহলে ইট উইল ক্রিয়েট এ সিরিয়াস প্রবলেম। তাই এই হায়দ্রাবাদটাকে সিজ করে নেওয়ার জন্য সেখানে একজন মেজর জেনারেলকে দায়িত্ব দেওয়া হলো। ওনার নাম হলো মেজর জেনারেল জয়ন্তনাথ চৌধুরী। তিনি একজন বাঙালি, আমাদের বিখ্যাত সাহিত্যিক প্রমোদ চৌধুরীর বড় ভাইয়ের ছেলে। And he was the commander in chief of Pakistan Army in 1965 when India and Pakistan exactly battled against each other. আমি এটা বলে দিলাম। আর জুনাগড়ের নবাব, যার দেওয়ান ছিল ফরেন মিনিস্টার আরিয়া, আপনার অর্থমন্ত্রী ছিল ভুট্টোর বাবা স্যার শাহনাজ খান ভুট্টো, জুনাগড়ের নবাবের এই ভুট্টোর বাপ ষড়যন্ত্র করছে জওহরলাল নেহরুর সাথে। এবং তাও, আর এইটা হলো একটা, আমি বলে দিলাম অফ দ্য রেকর্ড বললাম। আরেকটি হলো আপনার জুনাগড়ের প্রজারাও অধিকাংশ ছিল হিন্দু, একই স্ট্যাটাস গুজরাটের, তো ওরা বলছে আমরা পাকিস্তানে যাব না। সো ইট ওয়াজ এ প্রবলেম ফর দ্য নওয়াব অফ জুনাগড়। এই হলো বিষয়গুলো, এখানে কারো কিছু করার ছিল না। এবার আসি আরেকটি, আমাদের ব্যারিস্টার জিল্লুর ভাই আরেকটি কথা বলেছেন, 1971 সালে ইন্ডিয়ান মিলিটারি রিপ্রেজেন্টেটিভের কাছে পাকিস্তান আত্মসমর্পণ করে। বাংলাদেশে কোনো রিপ্রেজেন্টেশন ছিল না, এখানে বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ রাখতে ভারতের কোন রকম সদিচ্ছার অভাব ছিল না। কিন্তু পাকিস্তানে যে এখানে ইস্টার্ন কমান্ডের যে চিফ ছিলেন জেনারেল লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি, উনি বললেন যে আমি মুক্তি বাহিনী কমান্ডের কাছে আমি আত্মসমর্পণ করব না। এবং এটা ব্যাখ্যা যখন চাওয়া হলো, নিয়াজি পরিষ্কার ব্যাখ্যা দিল যে মুক্তি বাহিনীরা যারা অধিকাংশ মুক্তি বাহিনী তারা জেনেভা কনভেনশন জানে না, তারা রেগুলার ফোর্সের অন্তর্গত না, এবং তাদেরকে বেঙ্গল রেজিমেন্টে যারা আছে সেক্টর কমান্ডার তারা কন্ট্রোল করতে পারবে না। সুতরাং আমরা এরা জেনেভা কনভেনশন ফলো না করে আমরা আত্মসমর্পণ করা মাত্রই আমাদেরকে কচুকাটা করবে। কারণ পাকিস্তানিরা 9 মাসে যা করেছে, ইট ওয়াজ এ কমপ্লিট জেনোসাইড, কোনো কিছু বাকি রাখেনি, ইট ওয়াজ এ কমপ্লিট জেনোসাইড। সেই ভয়টা পাকিস্তানিদের ছিল, তাই তারা ইন্ডিয়ান ইস্টার্ন কমান্ডের চিফ লেফটেন্যান্ট জেনারেল ওরার কাছে আত্মসমর্পণ করবে বলে ডিজায়ার ব্যক্ত করেছিল নিয়াজি।
নিয়াজি এবং অরোরা জেনে রাখেন, ভারত ভাগের আগে তারা একই জেলার লোক ছিল এবং তারা ব্যক্তিগতভাবে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে সার্ভ করেছে। দুজন বন্ধু একই রেজিমেন্টে চাকরি করেছে এবং নিয়াজি ইচ্ছা প্রকাশ করেছে আমার ফ্রেন্ড অরোরাকে আনো, এবং অরোরার বউসহ আসছিল। It was also the desire of Lieutenant General Niazi, exactly so that General Arora could come with his wife. এই হলো ঘটনা। তার কারণ জেনেভা কনভেনশন, হ্যাঁ, ইন্ডিয়ান সৈন্যরা ট্রেন ফোর্স, they used to follow and they had followed the Geneva Convention and to save every Pakistani soldier who exactly surrendered to the Indian authority. এটা আমার জানতে হবে, এগুলো হিস্ট্রির পরিষ্কার এখানে ব্যাখ্যাটা আমাদের দিতে হবে, তা না হলে সমস্যা আছে। তো এইবার যেটা হলো আমাদের সরোয়ার ভাই আরিয়া জিল্লুর ভাই, আজকে সরোয়ার ভাই আসেননি, নাম মনে পড়তেছে, কতক্ষণ পরে জিহ্বাতেও কামড় লাগবে, তার মানে সরোয়ার ভাই আমার কথা মনে করবেন, তখন আমার ঠোঁটের মধ্যে কামড় পড়বে, জিহ্বায় কামড় পড়বে। আরেকজন তো আছেনি, কেউ নাকি স্মরণ করলে নাকি জিহ্বা এবং ঠোঁটে কামড় লাগে। তো আরেকটা বলছি, উনি সরোয়ার ভাই আজকাল একটা নতুন জিনিস, আরিয়া জিল্লুর ভাই একটা নতুন জিনিস আবিষ্কার করেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী না বলে উনি বলেন মুখ্যমন্ত্রী। ইট ইজ এ ক্লিয়ার ডিফেমেশন টু দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। এটা জিল্লুর ভাইয়ের জন্য একটা অখ্যাতি। জিল্লুর ভাই তার নিজের দেশের প্রধানমন্ত্রীকে কিভাবে বলেন একজন মুখ্যমন্ত্রী? এটা কি জিল্লুর ভাইয়ের মতো একজন লিঙ্কন সিন ব্যারিস্টার, সুশিক্ষিত উচ্চশিক্ষিত মানুষকে এই ধরনের মন্তব্য করা কি মানায়? আমি এটা জিল্লুর ভাইয়ের বিবেকের উপরে দিলাম। আমি কেন আমার দেশের প্রধানমন্ত্রীকে অসম্মানিত করব শব্দ প্রয়োগ করে? তাও জিল্লুর ভাই করে, আরিয়া সরি, হ্যাঁ জিল্লুর ভাই করছেন। অন্য কোনো অর্ধশিক্ষিত বা লেখাপড়া জানে না, ইতিহাস জানে না, তারা করলে আমি মনকে প্রবোধ দিতে পারতাম। কিন্তু জিল্লুর ভাই যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বলে মুখ্যমন্ত্রী, তখন আমার ভেতর থেকে একটা চিৎকার আসে, কান্না আসে। এর চাইতে আর কি বলবো বলেন, আমার কান্না পায়। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।